অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচনে আবারও ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন। আর তাতেই প্রশ্ন উঠেছে, কে হবেন তত্ত্বাবধায়ক প্রধান? কি ভাবছেন ইউনূস? সাধারণ মানুষ ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। অন্তর্বর্তী সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করে, তাহলে ইউনূস সরকারের ভূমিকা কি হবে? আবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি পারবে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে? এমন প্রশ্ন উঠছে চায়ের টেবিল থেকে বোদ্ধা মহলেও। নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য গত সেপ্টেম্বরে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশন ঘোষিত এবং অক্টোবরের প্রথম সপ্তাহে অন্য সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়েছিল। কমিশন জানুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এর আগেই গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আগামী নির্বাচন আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হচ্ছে তা ধরেই নেওয়া যায়। তাহলে অন্তর্বর্তী সরকার থাকবে নাকি তারাই হয়ে যাবেন তত্ত্বাবধায়ক সরকার? এ নিয়ে কৌতূহলী এখন সাধারণ মানুষ। আরও প্রশ্ন আসছে, কোন উপায়ে ত্রুটি মুক্ত থাকতে পারে নির্বাচনের দায়িত্বশীলরা? কেননা অতীতে যতগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, দাড়িপাল্লার মাপে কোনো একদিকে তাদেরকে বেশি ঝুঁকতে দেখা গেছে। এই ব্যবস্থা নিয়ে বলতে গেলে সামনে এসে যায় 1996, 2001 আর 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ আর বিএনপির চাতুর্যপূর্ণ চাল পাল্টা চালের কাহিনী। 1996 সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে দেখা গিয়েছিল সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতিকে অসীম ক্ষমতার অধিকারী করে ফেলা হয়েছে, যার মারাত্মক কুফল জাতিকে বিপদে ফেলেছিল অন্তত দুবার। প্রথম ঘটনায় দুজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া নিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং সেনাবাহিনী প্রধান আবু সালেহ মোহাম্মদ নাসিমের মধ্যে বিরোধ ও বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। জাতি সৌভাগ্যক্রমে বিচারপতি হাবিবুর রহমানের প্রজ্ঞা আর বিচক্ষণতায় ওই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিল। ঘটনা 2, 1996 সালের জুনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গিয়েছিল আওয়ামী লীগ। ধারণা করা হয়েছিল রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে ছোট কয়েকটি দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করা সম্ভব হবে। কিন্তু নির্বাচনী ফল ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারকে সরকার গঠনের আমন্ত্রণ না জানানোর ভয়ানক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল। কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সহায়তায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য অবশ্য সেই সংকট কাটাতেও সক্ষম হয়েছিলেন। 2001 সালের ফেব্রুয়ারি মাসে হজ পালন করতে গিয়ে মদিনা নগরীতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদ পূর্তির 6 মাস আগেই নির্বাচনের ঘোষণা দিয়ে বসেন। কিন্তু দেশে ফিরেই সেই ঘোষণা থেকে তিনি সরে যান। ধারণা করা হয় মার্চে নির্বাচন দিলে সেই সময়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোস্তফা কামাল এবং মার্চের পরে নির্বাচন দিলে লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আওয়ামী লীগ তুলনামূলক দ্বিতীয় জনকেই অধিকতর নিরাপদ মনে করেছিল। কিন্তু দেখা গেল নির্বাচন পিছিয়ে যাওয়ায় বিচারপতি লতিফুর রহমান যখন নিশ্চিত হয়ে গেলেন তিনিই হচ্ছেন পরবর্তী প্রধান উপদেষ্টা, তখন ক্ষমতা গ্রহণের মাসখানেক আগেই কথিত হোমওয়ার্ক শুরু করে দেন। অভিযোগ রয়েছে শপথ নেওয়ার রাতেই তিনি আওয়ামী লীগের সাজানো মাঠ প্রশাসনে রদবদল আর গণবদলির মাধ্যমে ভিন্ন কিছুর ইঙ্গিত দেন। তারপরও আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল ঠিকই, কিন্তু 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে 1.5 শতাধিক কর্মকর্তাকে বদলি করে, সেটাও লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে বিএনপি জামাত জোটার ঝুঁকি নিতে চায়নি। বিশেষজ্ঞদের বিভিন্ন লেখা থেকে জানা যায় 2001 থেকে 2006 শাসনামলের প্রথম থেকেই সেনাবাহিনী, সিভিল প্রশাসন আর পুলিশ বাহিনীতে রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করায় মনোযোগ দেওয়া হয়েছিল। গুঞ্জন রটেছিল জ্যেষ্ঠতাক্রম লঙ্ঘন করে জেনারেল মইনুল আহমেদকে সেনা প্রধান করা হয় এবং ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করা হয়। রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় ইয়াজউদ্দিন আহমেদকে।
নানা আলোচনা সমালোচনার পরও ইয়াজউদ্দিন ২০০৭ সালের ২২ জানুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠানের পথে এগিয়ে যেতে থাকলে দেশ জুড়ে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ বঙ্গভবনে গিয়ে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতিকে কার্যত বাধ্যই করেন। পরদিন ১২ জানুয়ারি ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। মিডিয়ায় যেটা 111 সরকার নামে পরিচিতি পায়। দৃশ্যত আরও দীর্ঘ সময় শাসনের আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে ৩ মাসের জায়গায় প্রায় ২ বছর ক্ষমতায় থেকে ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল 111 সরকার। উপরের ঘটনাগুলো স্পষ্টত প্রমাণ করে যে প্রতিবারই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেশন করা হয়েছে। এমনকি ওই ব্যবস্থা বাতিল নিয়েও প্রশ্ন ছিল সাধারণ জনগণের মনে। ২০১০ সালে সুপ্রিম কোর্ট ৩/৪ সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায়ে ঘোষণা করেন অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, কিন্তু প্রয়োজনে আরও ২টো নির্বাচন ওই ব্যবস্থায় হতে পারে। কিন্তু সুযোগ বুঝে ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেন শেখ হাসিনা। ফলে ২০১৪, ২০১৮ আর ২০২৪ সালের ৩টি নির্বাচনই একতরফা প্রহসনের নির্বাচনে পর্যবসিত হয়। ২০১৪ আর ২০২৪ সালের নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো অংশগ্রহণই করেনি। এদিকে ২০১৮ সালের নির্বাচনে সবগুলো দল অংশগ্রহণ করলেও নির্বাচনের আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে রাখা হয়। পরপর ৩টি একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বরবাদ করে শেখ হাসিনা নিজেই এই গণ অভ্যুত্থান ডেকে আনেন। সুতরাং ৫ আগস্টের পট পরিবর্তনের পর ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তত্ত্বাবধান যাতে অতীতের অনুরূপ ম্যানিপুলেশনের শিকার না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করতেই হবে বলে মনে করেছেন বর্তমান রাজনীতি বিশ্লেষকরা। আব্দুর রহমান বিশ্বাস বা ইয়াজউদ্দিন আহমেদের কিংবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যাতে আগেভাগেই নির্দিষ্ট হয়ে লতিফুর রহমানের আমলের ঘটনার পুনরাবৃত্তি না ঘটান সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে বলে তারা মনে করেন। বিশেষজ্ঞদের মতে যে উপায়ে ত্রুটিমুক্ত হতে পারে তত্ত্বাবধায়ক সরকার সেটা দেখে নেওয়া যাক এক নজরে। তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানের জন্য 3টি কর্তৃপক্ষ থাকতে পারে। আলোচনায় আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যদি সেরকমটি হয় তবে তাকে হতে হবে নিম্নোক্ত উপায়ে: দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্যদের হাতে সরকারের নিয়ন্ত্রণ শক্তি দেওয়া। তারা তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে নিজেরা রদবদলের ক্ষমতা তাদের হাতে রাখবে। 2. নির্বাচন কমিশনের হাতেও সেই একই ক্ষমতা রাখা যেতে পারে। অথবা 3. রাষ্ট্রপতি থাকতে পারেন সকল ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নিরপেক্ষ একজন রাষ্ট্রপতিকে দায়িত্ব দিতে হবে।